দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং
ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজকের আমাদের বিষয় সারের সঠিক ব্যবহার। এ বিষয়ে আলোচনা করার জন্য আমি সৌরভ গুপ্ত চলে এসেছি নদিয়া জেলার মোহনপুরে অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়তে। সেখানে আমরা কথা বলবো প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স, ডক্টর প্রশান্ত কুমার পাত্রর সঙ্গে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার এত বিজি স্কেডিউলের মধ্যেও। না, এটা আমারই সৌভাগ্য বলতে পারি যে আমি তোমাদের সঙ্গে যুক্ত হতে পারছি। হয়তো এতে উপকার হবে বলেই আমি আশা রাখি।
স্যার, তাহলে প্রথমে যদি বলি যে এই যে সার ব্যবহার করার নিশ্চয়ই একটা নির্দিষ্ট নিয়মাবলী আছে, সেটা যদি একটু বলেন যে কিভাবে আমি সারটাকে প্রয়োগ করব যাতে কিনা আমি ওখান থেকে ম্যাক্সিমাম ইউটিলিটি পেতে পারি। একদম ঠিক। সার ব্যবহার তো আছেই, প্রণালী তো অবশ্যই আছে, প্রণালী না করতে পারলে তো অনেক সমস্যা হয়ে যায়। আমি সার ব্যবহার করি কেন? আমরা সার ব্যবহার করি এই জন্য যে মাটি যখন কিছু কিছু খাদ্য উপাদান গাছকে পরিমাণ মতো দিতে না পারে, সরবরাহ করতে না পারে, তখন আমরা বাইরের থেকে আমাকে দিয়ে এটাকে সরবরাহ করতে হয়। এটা বেশি ক্ষেত্রে হচ্ছে কি, গ্রিন রিভলিউশনের আগে, মানে আমাদের সবুজ বিপ্লবের আগে মাটিতে মোটামুটিভাবে সমস্ত খাবারই কিন্তু পাওয়া যেত। তখন একটা মাত্র ফসল হতো, তারপর সারা বছর জমি পড়ে থাকতো। এবং তখনকার দিনে যে সমস্ত ভ্যারাইটি ছিল, মোস্টলি আমাদের ধান চাষই হতো সাউথ চব্বিশ পরগনা জেলাতে। তো সেই ধান চাষের জন্য একবার চাষ হওয়ার পর যে পরিমাণ খাবার গাছ মাটির থেকে তুলে নিত, সেইটা আবার পরবর্তীকালে পূরণ হয়ে যেত মাটি থেকে। কিন্তু এই সবুজ বিপ্লবের সময় দেখা গেল অনেক নতুন নতুন ভ্যারাইটি এলো, তাদের উৎপাদনশীলতা অনেক বেশি। যার উৎপাদনশীলতা বেশি তাকে বেশি করে খাবার নিতে হবে। যেমন 1 টন যদি ধান তৈরি করতে হয়, সেখানে 15 থেকে 20 কেজি নাইট্রোজেন লাগে, 2.5 থেকে 3 কেজি ফসফরাস লাগে, 15 থেকে 20 কেজি পটাশিয়াম লাগে। এইটা গাছের পক্ষে পাওয়াটা মাটির থেকে, মাটির সরবরাহ করার ক্ষমতাটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকলো। মানে কি, প্রচুর পরিমাণে একটা ফসল তো নয়, এখন একটার পর দুটোর পর তিনটে, এমন জায়গা আছে যেখানে 4টে পর্যন্ত ফসল হয়। সাউথ চব্বিশ পরগনা হয়তো হয় না, কিন্তু অনেক জায়গায় যেখানে 4টে ফসলও হয়। তার মানে মাটিকে সেই সাপ্লাইটি দিতে হবে, এখান থেকে সরবরাহটা করতে পারে না। তখন আমরা বাইরের থেকে প্রথমে কী ব্যবহার করতাম? প্রথমে আমাদের নাইট্রোজেন সার ব্যবহার করা হতো। নাইট্রোজেন সার দিলেই মোটামুটি ফসল আমাদের ঠিক থাকতো। পরবর্তীকালে দেখা গেল শুধু নাইট্রোজেন দিলে হচ্ছে না, আমাকে ফসফরাস সার দিতে হচ্ছে, পটাশিয়াম সার দিতে হচ্ছে। এখন আবার দেখা যাচ্ছে যে গন্ধক, সালফারের কিন্তু অভাব হয়ে গেছে। এখন সারা ভারতবর্ষে প্রায় 40টা জেলাতে সালফারের অভাব দেখা দিয়েছে। তাই বাইরে থেকে আমার সালফার ব্যবহার করতে হবে। তখন আমরা কি করতাম? প্রথমের দিকে 60-এর দিকে বা তার আগে ফসফরাস গঠিত সার হিসাবে আমরা সুপার ফসফেট ব্যবহার করতাম। সেই সুপার ফসফেট কিন্তু সালফারটা ছিল, সেখানে ক্যালসিয়ামও ছিল, এক্সট্রা ছিল, আমরা না জেনেই দিতাম, সেটা অটোমেটিক্যালি পেয়ে যেতাম। ফসফরাস কিনলে ওটা পেয়ে যেতাম। সেটাও বন্ধ হয়ে গেলো। সেটা বন্ধ হয়ে কী করলো, আমরা চলে গেলাম ডাইমোনিয়াম ফসফেটে, ডিএপিতে চলে গেলাম। ডিএপিতে কোনো গন্ধকও নেই আর কোনো ক্যালসিয়ামও নেই, সেখানে শুধু ফসফরাস এবং নাইট্রোজেন আছে। তাই না, আস্তে আস্তে যে সমস্ত জায়গা দিয়ে এই সমস্ত উপাদানগুলো মাটিতে যোগ হতে পারতো, সেটা আমরা বন্ধ করে ফেলেছি। আরেকটা কি ছিল, আমরা জৈব সার দিতে পারতাম বেশি পরিমাণে। আগে তো জৈব কৃষিই তো ছিল, জৈব সার ভিত্তিক চাষ হতো। এখন আস্তে আস্তে সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। আর্থসামাজিক পরিস্থিতিতে যেটা হয়েছে, মানুষের পক্ষে আর ওই গবাদি পশু রাখাটা সম্ভব হচ্ছে না। সম্ভব না হওয়ার জন্য গোবর সার নেই, গোবর সার না হলে অর্গানিক সার পাবো কোত্থেকে? এখন আবার নতুন অনেক ধরনের সারের ব্যবস্থা করা হয়েছে, অনেক পদ্ধতি বেরিয়েছে। যেমন ধরো বাড়িতে যে সমস্ত আবর্জনা আছে বা খামারের যে সমস্ত উদ্বৃত্ত পাওয়া যায়, সেগুলোকে কম্পোস্ট সার তৈরি করা যায়, ভার্মি কম্পোস্ট সার তৈরি করা যায়, সেটা করে আমরা ব্যবহার করতে পারি। তাহলে কি হয়েছে, 1990-এর দিকে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষের যে টোটাল যে প্রোডাক্টিভিটি, মানে যেটা টোটাল ফসল উৎপাদন হয়, সেই উৎপাদনশীলতা কিন্তু বাড়ছে না। আর আমরা একটা জায়গাতে স্ট্যাগনেন্ট হয়ে গেছি, মানে একটা জায়গাতে দাঁড়িয়ে গেছি আমরা। কিন্তু লোকসংখ্যা তো বাড়ছে, 1.8% এসে প্রতি বছর আমরা বাড়ছি। সেই জন্য এগ্রিকালচারে যেটা লক্ষ্যমাত্রা ছিল 4% গ্রোথ হবে প্রতি বছর, সেটা তো হয়নি, অ্যাচিভ করা যায়নি। তাহলে কি হবে? দেখা গেল যে অনেক খাবারের শুধু নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম বাদ দিয়েও অনেক খাবারের কিন্তু অভাব হয়ে গেছে। যেমন সালফার, তার মধ্যে একটা, জিঙ্ক আরেকটা, অনেক জায়গাতে জিঙ্কের অভাব হয়ে গেছে। তো এখানেও কিন্তু জিঙ্কের অভাব আছে, বোরনের অভাব আছে। সেই সমস্তগুলো যদি আমরা সঠিক মাত্রায় যদি সাপ্লাই করতে না পারি, তাহলে কিন্তু ফসলের ফলন কিন্তু হবে না। সারের পরিমিত ব্যবহার এটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ বলছি আমি, যে একটা নিয়ম আছে, সেই নিয়মে বলে যে মাটিতে যে খাদ্যের উপাদানের সরবরাহ যা সবচেয়ে কম, সেটা দিয়ে যে পরিমাণ উৎপাদন, সেই উৎপাদনটাই হবে, বাকিটা কিন্তু উদ্বৃত্ত হয়ে যায়। আমি একটা যদি খুব ছোট্ট উদাহরণ দিই, যেমন একটা মানুষ যদি একটা পুতুল তৈরি করে, ধরুন একজন কুমোর, সে পুতুল তৈরি করছে। পুতুলের কী থাকে? একটা মাথা থাকে, দুটো হাত থাকে, দুটো পা থাকে, একটা বডি থাকে, ট্রাঙ্ক থাকে। এখন একজন কুমোর যদি 50টা মাথা তৈরি করে, আবার 50টা হাতও তৈরি করে, 50টা পা তৈরি করার, 50টা যদি বডি তৈরি করে, সে কতগুলো পুতুল পেতে পারে? মানে 50-এর অর্ধেকটা পেতে পারে, 25টা পেতে পারে, তার বেশি তো পেতে পারে না। তাহলে কী হলো? মানে যেহেতু 50টা হাত করেছে, 25টা বেশি তো পাবে না সে। 25টা পা 50টা করেছে, সেজন্য পাবে না। তাহলে কী হলো? ওই 25টা মাথা আর 25টা ট্রাঙ্ক উদ্বৃত্ত হয়ে গেল না, তাতে কোনো কাজে লাগলো না। তো তেমনি যদি মাটিতে জিঙ্কের অভাব আছে আর আমি নাইট্রোজেন, ফসফরাস সার দিয়ে যাচ্ছি, তাহলে কি উৎপাদন বাড়বে না? যতটুকু জিঙ্ক আছে ততটুকুই কিন্তু ফসল হবে, তার বেশি কিন্তু হবে না। এই জায়গাটা যদি আমরা ব্যারিয়ারটা ক্রস করতে না পারি, যদি জানতে না পারি, তাহলে কিন্তু সমস্যা আছে। আগে আমাদের যেটা নির্ণয়ের পদ্ধতিটা অত বেশি সোজা ছিল না, কিন্তু এখন অনেক ইনস্ট্রুমেন্ট বেরিয়েছে, আমরা সেখান থেকে অ্যানালিসিস করতে পারি। তারপরে সয়েল টেস্টটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেখান থেকে আমরা বলতে পারবো যে মাটির কিসের ঘাটতি আছে। তো আগে যেমন একজন চাষি, কিন্তু অভিজ্ঞ চাষি যদি হয়, সে কিন্তু গাছকে দেখে বলতে পারবে তার কিসের অভাব হয়েছে।
কিন্তু সেটাও তো আমরা করছি না, তাই না? এখন তো সেই জায়গাতে করছি না, তাহলে আমাকে মাটি পরীক্ষা না করলে কোনো উপায় নেই। কিন্তু এই সমস্ত জায়গা থেকে আবার একটা জায়গায় দেখছি আমরা, যদি ভারতবর্ষের সমস্ত মাটি পরীক্ষা করতে হয় তাহলে 50 বছর সময় লাগবে। তাহলে আমি 50 বছর চাষ করবো না, বসে থাকবো? সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে সোজা রাস্তা হচ্ছে মাটিতে জৈব সারের প্রয়োগ করতে হবে। কেন? জৈব সারের মধ্যে সমস্ত খাদ্য উপাদান, 21টা খাদ্য উপাদান যেটা আছে, যেগুলো যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, বোরন, মলিবডেনাম, কোবাল্ট, ক্লোরিন, নিকেল, এই সমস্ত খাবারই কিন্তু জৈব সারের মধ্যে আছে। তাহলে আমি জৈব সার যদি দিই তাহলে আমার কিছুটা ওখান থেকে যাবে, তার মানে প্রোডাকশন বাড়বে আমার। রাসায়নিক সারের সঙ্গে সঙ্গে জৈব সারও দিতে হবে, তাহলে কিন্তু হবে না। যেমন যদি আমি ব্যবহারের কথা বলি, তাহলে নাইট্রোজেনযুক্ত সার তার কিন্তু ব্যবহার উপযোগিতা কিন্তু 50% বেশি হয়নি, 30% থেকে 50% মধ্যে থাকে। তাই আমি কী করে ওটাকে বাড়াবো? বাড়ানোর জন্য যেটা করতে হবে, আমি একবারে দেবো না, কম কম করে দেবো। মানে আমি বারে বারে অ্যাপ্লাই করবো, লাগানোর সময় কম দেবো, তখন গাছ ছোটো থাকে, তখন তার চাহিদা কম। তারপরে যখন বড় হবে গাছ, আরও যখন বাড়বে তখন একবার দিলাম, আর একবার দিলাম। এবং পরবর্তীকালগুলোতে আমরা স্প্রে করে দিতে পারি, স্প্রে করে দিলে খরচ কম হবে। তবে আমি যদি লেবারের কষ্টটা ধরি, সেটাও আমাকে ধরতে হবে। আমি চাষিরা যেহেতু নিজের ফার্মে কাজ করতে, সেটা আমার আনফর্চুনেটলি ধরাই হয় না। মানে স্প্রে করলে কিন্তু তার খরচটা অনেক কম হবে এবং নাইট্রোজেনের উপযোগিতা কিন্তু বাড়বে। আর যেটা বলছি যে মাটির উপরে সার ব্যবহার করা যাবে না, ফেলা যাবে না, তাহলে কী হবে? মাটির থেকে লস হয়ে যাবে। এই জন্য কী করতে হবে? মাটির ভিতরে দিতে হবে। কী করে ভিতরে দেবো? আমি লাঙ্গল চালিয়ে দিয়ে সার অ্যাপ্লাই করলাম, তারপরে মই দিয়ে দিলে তো মাটির তলায় চলে যাবে। এবং যখন আমরা সার ব্যবহার করবো তখন কিন্তু মাটিতে জল থাকতে হবে, মাটিতে যেন রস থাকে, মাটিতে যেন সরস থাকে, মাটিতে যেন, তখন আমরা যেন করি শুকনো একদমই যেন না হয়। এটা কিন্তু নাইট্রোজেন সারের কথা। যদি ফসফরাস সার আমরা দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ফসফেট সলিউবলাইজিং মাইক্রো অর্গানিজম আছে, এটা এখন বাজারে কিনতে পাওয়া যায়, যেটা জীবাণু সার হিসাবে। সেই জীবাণু সারের সঙ্গে যদি ফসফরাস ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু মাটিতে যে পরিমাণ ফসফরাস আছে সেটার থেকে কিন্তু বের করতে পারবে। আগে আমরা বলতাম ফসফরাস সারটা একবারই দিতে, এখন আমরা বলি ফসফরাস সার দুবারও দেওয়া যায়। কেন? পরবর্তীকালে যখন দ্বিতীয়বারে যখন দেবো আমরা, তখন সেখান থেকে ফসফরাসটা কিন্তু গাছ নিতে পারবে। ফসফরাস সার মাটিতে দিলেই কিন্তু অগ্রহণীয় অবস্থায় চলে যাবে, মাটিতে তার ফিক্সেশন হয়ে যাবে, রিলিজ হবে না, সেটা একটা ব্যাপার। এবং জৈব সারের সঙ্গে দিলে কিন্তু ফসফরাসের ব্যবহারের উপযোগিতা কিন্তু বাড়বে। পটাশিয়াম সারের ক্ষেত্রে যেমন বললাম, সেক্ষেত্রেও কিন্তু আমাকে যাতে উপরের থেকে ধুয়ে না যায় তার ব্যবস্থা করতে হবে, বানতানগুলো ঠিকঠাকভাবে রাখতে হবে। পটাশিয়াম সারটা একবারই দেওয়ার কথা, কিন্তু এখন আমরা বলছি যেখানে বেশি জল আছে যেসব জমিতে, সেক্ষেত্রে কিন্তু একবার আমরা ওই ধান গাছে ফুল আসার আগে আমরা একবার পটাশিয়াম সার দিলে কিন্তু সেক্ষেত্রে অনেক লাভ হবে। মানে সেক্ষেত্রে কিন্তু আবার যে সমস্ত খোলা পচা রোগ বা এই সমস্তগুলো কিন্তু সেখানে হবে না। এইগুলো আছে ব্যাপার। যদি বেশি পরিমাণ সার দিয়ে দিলে তার ক্ষতি কী আছে? ক্ষতি আছে প্রচুর। এক নম্বর ক্ষতি হচ্ছে আমার অর্থনৈতিক ক্ষতি, যেখানে আমার বেশি সার দিয়েও কোনো লাভ হচ্ছে না, তাহলে বেশি দেবো কেন? তাই আমার লাভ কমে যাবে। আলটিমেটলি আমার উদ্দেশ্য তো কৃষকের লাভ বাড়ানো। কৃষকের লাভ কী করে বাড়বে? আমাকে হয় প্রোডাকশনের খরচটা কমাতে হবে এবং তার প্রোডাকশন বাড়াতে হবে, তবে তো তার পাবে সে। প্রোডাকশন যা হলো তার থেকে প্রোডাকশনের খরচ বাদ দিলে সেটাই তো তার লাভ। একটা এখানে অর্থনৈতিক ক্ষতি হলো। 2 নম্বর ক্ষতি কী হচ্ছে? এখানে এনভায়রনমেন্টের ক্ষতি হবে। এনভায়রনমেন্টে কী ক্ষতি হচ্ছে না, মাটির নিচে চলে গেলে ভূগর্ভস্থ জলের মধ্যে সেখানে জমে থাকবে। যদি আমি উপরে চলে যাই, তাহলে পুকুরে বা সারফেস ওয়াটার বডিতে তৈরি হবে সেগুলো, সেই জলগুলো পলিউটেড হবে। সেই পলিউটেড হওয়ার জন্য মাছ চাষ করলে সেখানে ক্ষতি হতে পারে ওই সমস্ত জায়গাগুলোতে। আমাকে সেই জন্য সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে। এনভায়রনমেন্টের আরেকটা ক্ষতি হচ্ছে, নাইট্রোজেন যদি বেশি দিই আমরা, তাহলে আরেকটা বাতাসে উড়ে যাবে একটা নাইট্রাস অক্সাইড হয়ে, সেটা কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস এবং তার ক্ষমতা কিন্তু কার্বন ডাইঅক্সাইড চেয়ে 27 গুণ বেশি। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো আমাদের চিন্তা করে রাখতে হবে, তার জন্য আমাকে সঠিক মাত্রায় দিতে হবে। যদি আমার জিঙ্ক থাকে, আমি জিঙ্কের কারেকশনটা করি, তারপর আমি সেভাবে নাইট্রোজেন সার দেবো, তাছাড়া দিয়ে কি কোনো লাভ হবে না। যদি বোরনের অভাব থাকে, বোরন দিতে হবে সেক্ষেত্রে আমাকে। যদি আয়রনের টক্সিসিটি থাকে, সেই টক্সিসিটি আমাকে মেটাতে হবে, টক্সিসিটিকে বন্ধ করতে হবে। কী করে বন্ধ করবো? মাটিতে শুকনো করে দিতে, তাহলে টক্সিসিটি কিন্তু বন্ধ হয়ে যাবে, চলে যাবে, থাকবে না। এই জায়গাগুলো আমাকে কিছু কিছু পদক্ষেপ নিতে হবে যাতে আমার এই সমস্তগুলো অর্থনৈতিক ক্ষতি না হয়, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়ার মানে এনভায়রনমেন্টের তাতেও যেন কোনো ক্ষতি না হয়, এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে এই মাটি কি কখনো মরে যেতে পারে? মানে ধরুন একদম চাষের জন্য অযোগ্য হয়ে গেল। হ্যাঁ, হতে পারে। আমি একটা ঘটনা বলি। ইউরোপ এবং আমেরিকা, অস্ট্রেলিয়াতে সয়াবিনের চাষ হয়। সয়াবিনের একটা সমস্যা হচ্ছে আয়রন টক্সিক, আয়রনের পরিমাণ লাগে, কারণ ডেফিসিয়েন্সি থাকে ওরা, তার মানে গাছ হলুদ হয়ে যায়। তো আয়রন ডেফিসিয়েন্সি আছে, তাহলে ওরা কী করলো, ফসফরাসগুলো তো সারের সঙ্গে আয়রনকে মিশিয়ে দিয়েছে। মানে লেবার কস্টটা নাকি বেশি, তো সোজা করার জন্য, মানে মেকানিক্যাল চাষ করার জন্য ওরা কী করেছে, সুপার ফসফেটের সঙ্গে আয়রনকে মিশিয়ে দিয়েছে। আয়রন ফর্টিফাইড সিঙ্গেল সুপার ফসফেট। এইটা দিনের পর দিন, বছর পর বছর করার পরে কী হয়েছে, আয়রনের কন্টেন্ট বেড়ে গেছে, তার আয়রন টক্সিসিটি হয়েছে। একবার যদি মাটি টক্সিক হয়ে যায়, আমি তো এমন নয় যে ওখান থেকে তুলে ফেলে দেবো, তা তো করতে পারবো না, করা যাবে না। সেইটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমি বেশি দিচ্ছি যদি, তাহলে কিন্তু যদি আমি যেটা বলছিলাম যে মাইক্রোনিউট্রিয়েন্টের ক্ষেত্রে যেটা অনুখাদ্য, তাদের কোনটাতে অভাব আর কোনটাতে বেশি,
এই সীমারেখাটা খুব সূক্ষ্ম। আচ্ছা, এই জায়গায় ধরুন টক্সিক হয়ে গেল মাটিটা, এবার তারপরে সেখানে কি সার দিলে কোনো রকমের কোনো লাভ কি হবে নাকি হবে না? কী করে হবে? টক্সিক হয়ে গেলে যদি হয় তাহলে কি হবে? হবে না, তখন তো গাছ গ্রো করবে না। টক্সিক হলে গাছ কি করতে পারবে? পারবে না। তোমার যতই মশলা থাকবে, নুনটা যদি বেশি হয় তুমি খাবার খেতে পারবে না, ঠিক আছে না? মশলাটা সব ঠিক আছে, সেখানে অনেক রকম ইনগ্রেডিয়েন্ট দিয়ে তুমি সবজিটা তৈরি করছো, মাংসটা তৈরি করছো, কিন্তু নুনটা প্রচুর বেশি পরিমাণ হয়ে গেছে, সেটা খেতে পারবে না। টক্সিসিটি হলে কিন্তু গাছ নিতে পারবে না এবং গাছের কিন্তু বৃদ্ধি হবে না, যেটা স্যালাইন সলে খেতে হয় ওই সল্টের টক্সিসিটির জন্য, গাছ নিতে পারে না। আর একটা হয় কি, নাইট্রোজেন সার ব্যবহার করলে, এটা খুব বেশি করে বলা হচ্ছে, যেমন বর্ধমান, হুগলি, হাওড়া এইসব জেলাতে মাটির অম্লত্ব বেড়ে গেছে অনেক। অম্লত্ব বেড়ে গেলে কী হবে, মাটি শক্ত হয়ে যায়, মাটির উপরে সাদা রঙের আস্তরণ পড়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু গাছ ঠিক মতো গ্রো করতে পারে না। অ্যাসিডিটি হলে আরও অনেক নিউট্রিয়েন্টের অভাব হয়ে যায়, সেক্ষেত্রে ফসফরাসের অভাব হয়ে যায়, যেমন মলিবডেনাম অভাব হয়ে যায়। মানে কি হয়, নাইট্রোজেন সার যখন আমরা ব্যবহার করি তখন অ্যামোনিয়া সারকে মাইক্রো অর্গানিজমসরা নাইট্রেটে পরিবর্তিত করে এবং নাইট্রেটে পরিবর্তিত করার সময় তার মধ্যে কিছু হাইড্রোজেন আয়ন বেরোয় এবং সেই হাইড্রোজেন আয়নগুলো জমির অম্লত্ব বাড়িয়ে দেয়। এই জন্য সেক্ষেত্রে কিন্তু মাটির কিন্তু স্বাস্থ্য খারাপ হতে পারে। যেমন ফিজিক্যাল স্বাস্থ্য, যেটা মানে জলদান ক্ষমতা, রুট পেনিট্রেশন, রুট ঢুকতে পারার ক্ষমতা, এই সমস্তগুলো কিন্তু তাতে কম হয়ে যায়। সেই জন্য শুধুমাত্র যদি রাসায়নিক সার আমরা ব্যবহার করি তাহলে কিন্তু বলা যেতে পারে জমির স্বাস্থ্য খারাপ হয়, মরে যাবে কিনা অত সহজে বলা যাবে না। সেক্ষেত্রে সার দিলেও কিন্তু কোনো লাভ হবে না। আমি যেমন বললাম, টক্সিসিটি যদি হয়ে যায় সেখানে সার দিলেও কিন্তু লাভ হবে না। আর যদি অ্যাসিডিটি বেড়ে যায়, যদি পিএইচ যদি কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু সার দিলেই যে হবে তা কিন্তু নয়, ওকে আমাকে অ্যামেন্ডমেন্ট দিয়ে ঠিক করতে হবে, যেটা খুব কষ্টকর এবং যেটা খুব ব্যয় সাপেক্ষ আর কি। আচ্ছা, সার না দিলে পরেও মাটির স্বাস্থ্য খারাপ হতে পারে, আবার সারের যদি বেশি প্রয়োগ করা হয় তাহলেও খারাপ হতে পারে। এবার সেইখানে ধরুন একজন কৃষক, তিনি তো ওই অর্থে বুঝবেন না যে আমার কতটা সার প্রয়োগ করা উচিত বা উচিত না। সেই জায়গায় ওদেরকে সাহায্য করার জন্য কি কোনো আধিকারিক কি আছে যারা কিনা নিয়মিত তাদেরকে বলতে পারবে, বা আপনি যেটা বললেন যে সয়েল পরীক্ষা করার কথা, মাটি পরীক্ষা করার কথা, ওইটা করে তাদেরকে একটা সঠিক উপদেশ দিতে পারবে যে কতটা পরিমাণ সার ব্যবহার করা উচিত? হ্যাঁ, বলি, আমাদের এমনিতেই পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চল ভিত্তিক একটা সারের রিকমেন্ডেশন আছে যে এই ফসলের জন্য এই সার দিতে হবে, এইটা রিকমেন্ডেশন আছে। সেটা ইডি অফিসে পাওয়া যাবে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইট থেকেও পাওয়া যায়। এটা বিভিন্ন ফসলের জন্য কখন কি করতে হবে তার একটা কর্মসূচি একটা কিন্তু দেওয়া থাকে। এটা যদি কেউ ফলো করে তাহলে বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন, বেশি তো আর বলা হয় না, কমই বলা হয় মাটি পরীক্ষা করতে না পারলে। আর একটা সোজা রাস্তা হচ্ছে, আমি যত পরিমাণ সার দিতে পারলো, বেশি তো দিতে পারবো না, কারণ সারের অ্যাভেলেবিলিটিও নেই সেইভাবে, আর আমার তো পয়সাও নেই। তার জন্য প্রান্তিক চাষিকে কম পরিমাণ সার দেয়, সেই সারটা যে সঠিক ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তখন তাকে জৈব সারটা ব্যবহার করতেই হবে। জৈব সার কী করে বাড়াবে? সে বাড়াবে তার জমিতে যখন সে ধানটা কাটলো তখন একদম গোড়ায় কাটবে না, অন্তত 6 ইঞ্চি রেখে কাটবে। তাহলে 6 ইঞ্চি রেখে যদি কাটে, ওটা যখন মাটির সঙ্গে মেশাবে তখন তো পচবে, ও তো জমিতে জৈব সারের পরিমাণ বাড়াবে। আর একটা বাড়িতে অন্তত 500 গ্রাম তো সবজির খোসা ওঠে প্রতিদিন, আসে তো। সেই খোসাটা যদি একটা জায়গায় রেখে দেয়, তাকে যদি পচায়, এবং আশেপাশে যে খামারের আবর্জনা থাকে, যেগুলো আগাছা টাকা, যেমন সাউথ 24 পরগনাতে প্রচুর সাপের উৎপাত হয়, সেখানে বিভিন্ন আবর্জনা থাকলে সাপ বেশি আসবে। ওই গাছগুলো যদি কেটে নেয়, আগাছাগুলো কেটে নিয়ে যদি ওখানে রাখে, তাহলে পচে যাবে সেটা। আর খড়, বিভিন্ন ধরনের ফসলের যে অবশিষ্টাংশ, সেগুলো কিন্তু যদি সে রাখে, তাহলে কিন্তু সেখান থেকে আবার ধরুন যদি কার গরু থাকে, তাহলে গোয়ালের যে খড়টা হয় সেটা গরুর পেচ্ছাপে ভেজে যায়, সেইটাকে যদি দেয়। বা যদি তার গরু থাকে, সেক্ষেত্রে যদি গোয়ালটা এরকমভাবে করে যে গরুর মূত্র সেটা যদি কালেক্ট করা যায় একটা জায়গাতে, সেখান থেকে ভালো সার তৈরি করা যেতে পারে। কিন্তু করবো বলে কিন্তু করা যায়, ভার্মি কম্পোস্টও করতে পারে সে। আর একটা ব্যাপার আছে, সেখানে যদি সে গোবর গ্যাস প্ল্যান্ট, এখন গভর্নমেন্টের সাবসিডি আছে, গোবর গ্যাস প্ল্যান্ট করলে কী হবে, সেখানে প্রথম কথা হচ্ছে এই গ্যাসটা নষ্ট হবে না, সেটা একটা বড় জিনিস। আর একটা এনভায়রনমেন্টাল পলিউশন কম হবে, এখানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যেতে পারবে না, সেখানে মিথেন তৈরি হয়, সেখানে সেখানে পোড়াতে পারবে, এখানে ঘরের জ্বালানির যে সমস্যা সেটা মিটবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে ওইখান থেকে যে স্লারিটা বেরোবে, মানে ওখান থেকে যে তরলটা বেরোবে বা যে স্লাজটা বেরোবে, সেটা কিন্তু খুব ভালো সার এই জায়গাগুলোতে করতে পারলে আর কি। একটুখানি যদি পরিবর্তন করা যায়, এবং এক্ষেত্রে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি এবং এনজিওদের প্রচুর রোল আছে, তাদেরকে ওই জায়গাগুলোতে পপুলারাইজ করা, তাদের কাছে যাওয়া, মানুষকে বলা বোঝা কীরকমভাবে। প্রচুর নষ্ট হয় এখন, যেমন ধরো যে বাড়িতে অনেকেই আমি দেখেছি, অনেক জায়গায় করেছি, কিন্তু বাড়িতে যে টয়লেট আছে, টয়লেটের আবর্জনাটাও কিন্তু ওই গ্যাস প্ল্যান্টের সঙ্গে যোগ করেছে। তাহলে একটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু একটা ভালো পরিমাণ সার তৈরি হওয়ার একটা জায়গা থাকবে। ট্যাবু আছে আমাদের ওই জায়গাতে, গ্যাস হচ্ছে, সেইখানে রান্না বান্না হচ্ছে, লোকের ট্যাবু থাকবে, যেহেতু ঠিক আছে বাদ দিলাম আমি, কিন্তু তবুও যে পরিমাণ আমাদের বাকি যে আবর্জনাগুলো পাওয়া যায়, সবজির যেটা খোসা, সেগুলো কিন্তু ভার্মি কম্পোস্ট তৈরি করলে কিন্তু খুব ভালো একটা কাজ হতে পারে। এই যে দক্ষিণ 24 পরগনায়
এর মাটির তো একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। এবার সেইখানে কোন সার বা কি ধরনের সার ব্যবহার করলে পরে এই মাটির উর্বরতা আরও বাড়তে পারে? আমরা সবসময় বলবো যে সিম্পল সার ব্যবহার করি আমরা, ইউরিয়া ব্যবহার করি আমরা, সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি আমরা, মিউরেট অফ পটাশ ব্যবহার করি আমরা। লাভ কেন? আমি ডিএপির জায়গায় সিঙ্গেল সুপার ব্যবহার করতে বলছি কেন? বলছি এই জন্য যে সিঙ্গেল সুপার ফসফেটের সঙ্গে ফসফরাস ছাড়াও ক্যালসিয়াম এবং সালফার, এই দুটো জিনিস আমরা পেয়ে যাই, যেটার অভাব কিন্তু দেখা দিচ্ছে। আর একটা হচ্ছে, এটা যেহেতু পাথর থেকে তৈরি, এটা এক ধরনের রক ফসফেট, তো রক ফসফেট যে পাথর, সেডিমেন্টারি রক, সেখান থেকে তাকে গুঁড়ো করে অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করিয়ে আমরা ওই সারটা পাই। তাহলে কি হয়, ওই পাথরের সঙ্গে ফসফরাস ছাড়াও আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, এই সমস্ত বিভিন্ন যে অনুখাদ্যগুলো বললাম কিছু কিছু পরিমাণে থাকে। তারপরে সেগুলো কিন্তু গ্রহণযোগ্য অবস্থা থাকে। মানে আমি জানি না কত দিচ্ছি, কিন্তু মাত্রা অতিরিক্ত নয়, কিন্তু কোনো না কোনোভাবে ওরা কিন্তু গাছের ওই উপাদানগুলোর যে ঘাটতি, সেই ঘাটতি মেটাতে সাহায্য করবে। মিউরেট অফ পটাশ ছাড়া আমাদের পটাশিয়াম সার নেই, যে 10-26 যেটা আছে, ঠিক আছে, সেখানেও কিন্তু কিছু মিনারেল ওরকমভাবে আসে, এটা ইম্পিউরিটি হিসাবে, যেটা ওইখানকার মানে কি বলবো যুক্ত আছে সেটা আমি জানি না, সেইগুলো যদি ওখানেও কিন্তু অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট ওখান থেকে কিন্তু আসে ইম্পিউরিটি হিসাবে। তাহলে আমরা পিওর ফর্মের ফার্টিলাইজার ব্যবহার যদি না করি, তার জায়গায় যদি এরকম সিম্পল ফর্ম ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হবে, এখানে অনেক ঘাটতি কিন্তু মিটবে। আজকে ম্যাটিক্স কৃষি পাঠশালায় আলোচনার বিষয় ছিল সারের সঠিক ব্যবহার। এ বিষয়ে কথা হলো নদিয়া জেলার মোহনপুরে অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স, ডক্টর প্রশান্ত কুমার পাত্রের সঙ্গে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাদের অনেক ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।